আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য গল্পের অন্তিম পর্ব নিয়ে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আদর বাধ্য হয়ে ফোনটা রেখে চিরকুটটা খুলতে লাগলো। চিরকুটের লেখা দেখে হিচকিয়ে যায় আদর। স্পষ্ট অক্ষরে লেখা ছিল, আদর ভাইয়া, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো, খুব আর্জেন্ট। টুকটুকি আবার অসুস্থ হয়ে পড়েছে, খুব সিরিয়াস অবস্থা, বাঁচবে কিনা জানি না। লেখাটা পরে আদরের পায়ের নিচের মাটি সরে গেল। এটা হতে পারে না। আমার পুতুল মরতে পারে না। আমি ওর কিছু হতে দেব না। দরকার হলে আমেরিকা নিয়ে যাব ওর চিকিৎসা করাতে। এইসব বলতে বলতে হঠাৎ বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে আদরের মুখ থেকে। টুকটুকি বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ল। রাতের পরিবেশ, তাই ছোট আওয়াজও অনেক বড় শোনা যায়। আদরের চিৎকারের শব্দ পুরো বাড়ি গমগম করে উঠল। আদরের এমন চিৎকার শুনে আকিকা আর তন্ময়ের ভালোবাসায় ছেদ পড়ল। একে অপরের দিকে তাকালো দুজন। তারপর দুজন ছুটে আসে নিচে আদরের ঘরে। এসে দেখে আদর মেঝেতে বসে আছে, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আকিকা বলে, কি হয়েছে? কিন্তু আদর কোনো কথা বলে না। এদিকে তন্ময় চিরকুট হাতে নিয়ে পড়ে। আকিকা সব শুনে আকিকা কিছু ভাববার আগে কান্না শুরু করে দিয়েছে। আর বলছে, মানে কি এসবের? এভাবে হুট করে কিভাবে অসুস্থ হয়ে যায় একটা মানুষ? আদরের আশেপাশের দুনিয়া অন্ধকার আর শূন্য শূন্য লাগছে। টুকটুকি, ওর পুতুল, যে মানুষটাকে ও না চিনে না জেনে অন্ধের মতো ভালোবেসেছে, সেই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে মেয়েটার মুখে হাসি ফোটার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে, সেই মেয়েটা সবাইকে ছেড়ে যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। কিন্তু কেন? আদরের বুকে আবারও আগের মতো সেই চিনচিনে ব্যথাটা শুরু হয়েছে। এ ব্যথা আরও গাঢ়, আরও দৃঢ়। শরীরের সমস্ত পেশিকোষ যেন তাদের কাজ বন্ধ করে দিয়েছে। তন্ময় বলে, এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। এই কথা শুনে সবাই তাড়াতাড়ি রওনা দেয় আমাদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে আদর নিজেকেই দোষারোপ করছে। আদর বলছে, আমার জন্যই, শুধুমাত্র আমার জন্যই মেয়েটার আজ এই অবস্থা। সব দোষ আমার। যে মেয়ে আমাকে ভুলেই গেছে, আমি তার মনে জোর করে নিজের ভালোবাসা স্থাপন করতে চেয়েছি। আমি একটিবার বুঝতে চাইনি টুকটুকি আমাকে ভালোবাসে কিনা। হুট করে ওকে নিয়ে আসা উচিত হয়নি। ডাক্তার আমাকে বারবার নিষেধ করেছে আগুন আর পানি থেকে দূরে রাখতে, ওর খেয়াল রাখতে। কিন্তু আমি পারিনি ওর খেয়াল রাখতে। সেদিন ধাপাতে আগুনের সামনে দাঁড়িয়েছিল টুকটুকি। শিক কাবাব বানানো হচ্ছিল সেখানে, তাই সে মনোযোগ দিয়ে দেখছিল। মনে মনে ভেবেছিলাম হয়তো ওর ভালো লাগছে দেখতে, তাই আর বাধা দিলাম না। কিন্তু তখন ডাক্তারের কথাও মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তাই তো ঘটলো অ্যাক্সিডেন্টটা। অতিরিক্ত আগুনের তাপে টুকটুকি মাথা ঘুরে পড়ে যায়। পড়ার সময় মাথাটা ঠুকে যায় বেঞ্চের কোণাতে। সাথে সাথে মাথা ফেটে যায়। শুধু আমার জন্যই সবকিছু হয়েছে। এসব ভাবতে ভাবতে আদর একটু অন্যমনস্ক হয়ে যায়। তাতেই ঘটল বিপত্তি। হঠাৎ সামনে থেকে একটা মাল ভর্তি ট্রলি এসে পড়ে গাড়ির সামনে। ভাগ্যিস তখনই আদর মনোসংযোগ করে গাড়ি ঘুরিয়ে দেয়। তারপর যান্ত্রিক শব্দ করে গাড়িটা থেমে যায়। তাই সবাই বেঁচে যায়। তন্ময় পাশে ছিল। গাড়িটা থামতে কিছুক্ষণ স্বাভাবিক হয়ে বলে, তুই এখানে বস, আমি চালাই গাড়ি। তারপর বাকি রাস্তা তন্ময় গাড়ি চালায়। সবার একটাই চিন্তা, হঠাৎ টুকটুকি আবার অসুস্থ হলো কেন? টুকটুকি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কারোর মাথায় কিছু আসছে না। এসব নিয়ে চিন্তা করতে করতে একসময় আমাদের বাড়িতে এসে পৌঁছায়। ততক্ষণে আমরা টুকটুকিকে হসপিটালে নিয়ে গেছি। বাড়িতে তখন কেউই ছিল না, সবাই হসপিটালে। পুরো বাড়ি খাঁকা করছে। পাশের দোকান থেকে জানতে পারলো টুকটুকিকে নিয়ে হসপিটালে গেছে। ওরা আর দেরি করলো না, সোজা হসপিটালে চলে গেল। নুহাস যে হসপিটালে ডাক্তারি করে, সেই হসপিটালে টুকটুকিকে নিয়ে গেছে। কোনো রকম তাড়াহুড়ো করে হসপিটালে পৌঁছায় ওরা। এসে দেখে হসপিটালের করিডোরের সবাই উপস্থিত। কেউ বসে আছে, কেউ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা পায়চারি করছে। শুধু নুহাস নেই। টুকটুকি আইসিইউতে আছে। আমরা কাউকে কিছু না বলে তাদের পাশে গিয়ে দাঁড়ালাম। লজ্জায়, অপমানে, অপরাধ বোধে আদরের মাথা নিচু হয়ে এসেছে। সে নিজেকে খুব অপরাধী মনে করছে। আকিকা রেহানার পাশে গিয়ে বসে, তাকে সান্ত্বনা দিতে থাকে। প্রায় আধা ঘন্টা পর আমি আসি, হাতে অনেকগুলো মেডিসিন নিয়ে। নার্সকে ডেকে মেডিসিনগুলো দিয়ে দিলাম। আমি ডাক্তার হলেও কিন্তু ভেতরে যাইনি, কারণ আমি নিজেকে স্থির রাখতে পারবো না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি সবার সাথেই দাঁড়িয়েছিলাম। আমি কাউকে বোঝাতে পারছি না ভেতরটা কাউকে দেখাতে কতটা কষ্ট হচ্ছে আমার। আল্লাহ আমাকে দেখে না? তার সব আক্রোশকে আমার টুকটুকির উপর। সেই বেচারি তো ছোট থেকে কথাই বলতে পারে না। তার মুখে জবান না দিয়েই তো তাকে দুনিয়াতে পাঠিয়েছ। তারপরও তো আমি তোমার কাছে কোনো অভিযোগ করিনি। যেমনটা দিয়েছ তেমনটাই মেনে নিয়েছি। সেভাবেই ওকে আগলে বাঁচতে চেয়েছি। তাহলে কেন বারবার ওকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? কেন তুমি আমার কষ্ট বুঝছো না আল্লাহ? ওকে ছাড়া যে আমি পুরো শূন্য। আমার যে কোনো অস্তিত্বই নেই দুনিয়াতে। ওকে যদি তুমি নিয়ে যাও, তাহলে আমাকেও ওর সাথে নিয়ে যাও না। কেন রেখে যাচ্ছ শুধু আমাকে একা? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আমার। আদর সেটা লক্ষ্য করে আমার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে টুক করে আমার হাত দুটো শক্ত করে ধরে বলে, নুহাস, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য টুকটুকির আজ এই অবস্থা। সব দোষ আমার। আমাকে তুমি শাস্তি দাও। আমি ওর কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। কোনো রকম হাত ছাড়িয়ে ওর কাঁধে হাত রেখে ইশারা করলাম, কারণ আমার কথা বলতে ইচ্ছে করছিল না। আমার তখন একটা কথাই বারবার মনে আসছে,
আমি মরে যাই, মরে গেলেই হয়তো সব দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বেঁচে যাব। আমি যে আর পারছি না। এই 14টা মাস আমার জীবনের সাজানো সব কিছু তছনছ করে দিয়েছে। এই 14টা মাস আমার কাছে মনে হচ্ছে 2 যোগেরও বেশি। এই 14টা মাস আমি আমার টুকটুকিকে হাসতে দেখিনি। এই 14টা মাস আমি আমার টুকটুকিকে ভালোবাসতে পারিনি। এই 14টা মাস অসহায়ের মতো কাটিয়েছি আমি। কিন্তু তারপরও কেন এত বাধা আসছে? কেন আমার টুকটুকি বারবার আমাকে ছেড়ে যেতে চাইছে? আমার ভালোবাসা কি কোথাও খাচ্ছিল? জানি না আমি কিচ্ছু জানি না। আমি যে পাগল হয়ে যাব। আমার যেন ভাবনার শেষ নেই। ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন একটু শান্তি চাই, সুখ চাই, তাও আমি আমার টুকটুকির কাছ থেকে। ওর কোলে মাথা রেখে শান্তির ঘুম দিতে চাই। এসবই ভাবছি মনে মনে। এমন সময় ডাক্তার এলো। ডক্টর মাস্ক আর মাথার ক্যাপ খুলতে খুলতে বলে, রোগী আপাতত বিপদমুক্ত, তবে এখনো শিওরভাবে বলা যাচ্ছে না। জ্ঞান ফেরুক তারপর বলতে পারছি। তবে চিন্তা করবেন না। আই হোপ এবার অন্তত টুকটুকি সুস্থ হয়ে যাবে, এটাই আশা করি। তারপর আমার দিকে এগিয়ে এসে ডাক্তার বলে, নুহাস, তুমি এভাবে ভেঙে পড়ো না। সবার থেকে তোমাকে শক্ত থাকতে হবে, কারণ তোমার টুকটুকি তোমার ভরসাই বাঁচবে। যদি ভরসাই ভেঙে যায় তাহলে বাঁচবে কি নিয়ে টুকটুকি? তাই বলছে নিজেকে ঠিক রাখো। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটেছে। তারপরে মনের গহীনে ভয়। জ্ঞান ফেরার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। দেখতে দেখতে পুরো রাত পেরিয়ে গেল। সবাই না ঘুমিয়ে হসপিটাল অপেক্ষা করলো। শুধু অপেক্ষা টুকটুকি জ্ঞান ফেরার। সকাল 10টার দিকে নার্স ছুটে এসে বলে, ডক্টর কোথায়? ডক্টর, রোগীর জ্ঞান ফিরেছে। সাথে সাথে ডাক্তার গিয়ে চেক আপ করলো। এখন টুকটুকি সম্পূর্ণ বিপদমুক্ত। আমরা সবাই একে একে টুকটুকির সাথে দেখা করলাম। আমি গেলাম সবার লাস্টে। টুকটুকি তাকিয়ে আছে আমার দিকে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি পাশে গিয়ে বসলাম। মনের মাঝে অনেক অভিমান ওর উপর, কিন্তু সেটা প্রকাশ করলাম না, কারণ আমার টুকটুকি এখন অসুস্থ। ওকে তো এখন শাস্তি দেওয়া যায় না। তাই অভিমান আর কষ্ট লুকিয়ে মুখে এক ছিলকে হাসি ফুটিয়ে বললাম, কিরে পাগলি, কাঁদছিস কেন? তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি যেতে দেব? কখনো না। তুই যেখানে আমিও সেখানে। এবার তুই সুস্থ হয়ে নে, তারপর আর দেরি করব না। টুকটুকি অনেক দুর্বল, তাই বেশি নাড়াচাড়া করতে পারছে না। তারপরও চোখের ইশারায় বলে, কি করবে? আমি বললাম, কি করব তুই জানিস না? তোকে বিয়ে করব। তোকে যে এখনো অনেক ভালোবাসার বাকি আছে, অনেক কিছু বলার আছে, সেগুলো তুই শুনবি না? টুকটুকি উপর নিচ মাথা নাড়ে। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল টুকটুকি হসপিটালে। এখন পুরোপুরি সুস্থ টুকটুকি। তাই আমরা টুকটুকিকে বাসায় নিয়ে আসলাম। বাড়িতে আসার পর আরও 1 মাস কেটে গেল। এখন টুকটুকি ঠিক আগের মতো সুস্থ হয়ে গেছে। তাই বাড়ির সবাই আর দেরি করতে চাইল না। আমার আর টুকটুকির বিয়ের সানাই বাজিয়ে দিল। আজ আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে সবাই উপস্থিত ছিল। আদরও এসেছিল বিয়েতে। আদর মনে মনে কষ্ট পেলেও সেটা মুখে প্রকাশ করেনি। খুব হাসি খুশিতে বিয়ে বাড়ি এনজয় করেছে। রাতে আমাদের বাসঘরে দেওয়া হলো। টুকটুকি সুন্দর করে সেজে আমার জন্য অপেক্ষা করছে। আমি সেটা জানি। তারপরও একটু দেরি করে বাসর ঘরে প্রবেশ করলাম। এটা ওর শাস্তি, আমাকে কষ্ট দেওয়ার জন্য। বাসর ঘরে প্রবেশ করে দেখি আমার টুকটুকি লম্বা ঘুমটা দিয়ে বসে আছে। দেখে একটু মুচকে হাসলাম। মেয়েটা তো এমনি লজ্জা পায়। দরজা বন্ধ করে ওর পাশে গিয়ে বসলাম। আমি কিছু না বলে ওর ঘুমটা সরিয়ে দিলাম। অমনি টুকটুকি চোখ বন্ধ করে নেয়। আমি বললাম, কি ব্যাপার, তুমি লজ্জা পাচ্ছ? এতদিনের প্রেম, তারপর বিয়ে, এরপরও তোমার লজ্জা কাটেনি? আমার মুখে তুমি শুনে টুকটুকি অবাক হয়ে তাকায়। এমনভাবে আছে সে যেন আকাশ থেকে পড়েছে। আমি বললাম, কি ব্যাপার, অমন করে কি দেখছো? টুকটুকি ইশারাতে বলে, তুমি আমাকে তুমি করে কেন বলছো? আমি বললাম, আরে বোকা, আগে আমরা মামাতো ফুফাতো ভাই বোন ছিলাম, তাই তুই তাই করে বলতাম। কিন্তু আজ থেকে তুমি আমার বউ হয়ে গেলে, এখন কি করে তুই বলি? তবে একটা কথা, আমি কিন্তু তোমার উপর অভিমান করে আছি, রাগও আছে প্রচুর। এই বলে মুখ ফিরিয়ে নিলাম। টুকটুকি আমার হাতে খোঁচা দিয়ে ইশারায় বলে, কেন, আমি আবার কি করলাম? আমি বললাম, জিজ্ঞেস করো যে আমি কি কি করিনি। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। 14-15টা মাস আমাকে তুমি আগুনে জ্বালিয়েছো। তুমি তো জানো তোমার নুহাস তোমাকে ছাড়া থাকতে পারে না। তারপরও তুমি চলে গেলে আমেরিকা। সেখান থেকে এসে আবার চলে গেলে কুমায়। সেখান থেকে বের করে কোনো রকম কষ্টে মষ্টে তোমাকে সুস্থ করলাম। তারপর তুমি আবার হয়ে গেলে অসুস্থ। পরাণ তোমার যায়। আর আমার কি হাল হয়েছিল তুমি জানো? আমি কতটা কষ্ট পেয়েছি। যাও, তোমার সাথে কোনো কথা নেই। টুকটুকি আবার আমার হাতে খোঁচা দিয়ে ইশারায় বলে, বারে, আমি কি করলাম? আমি ইচ্ছে করে কি আমেরিকায় গেছি? নাকি ইচ্ছে করে অসুস্থ হয়েছি? ঠিক আছে, আমি যখন অন্যায় করেছি, এই আমি কানে ধরছি, সরি। আমি বললাম, এভাবে হবে না। টুকটুকি ইশারায় বলে, তাহলে কিভাবে? আমি বললাম, কানে ধরে 10 বার উঠবস করবে। আমার কথা শুনে টুকটুকি দাঁড়িয়ে গেল। তারপর কানে ধরে উঠবস করলো 10 বার। আমি বললাম, হয়েছে। এই বলে ওকে বুকে জড়িয়ে নিতে যাব, ঠিক তখনই সে ইশারাতে বলে, হবে না। আমি বললাম, কেন, আবার কি হলো? টুকটুকি ইশারাতে বলে, তুমিও অন্যায় করেছো, তোমাকেও শাস্তি পেতে হবে। আমি ইশারাতে বললাম, আমি আবার কি করলাম যে আমি শাস্তি পাবো? টুকটুকি ইশারাতে বলে, আমাকে নিয়ে যাওয়ার পর তুমি সাথে সাথে কেন এলে না? কেন তুমি 7 মাস পরে এলে? কেন আমাকে নিয়ে আসলে না? আমি বললাম, ও আচ্ছা, বুঝতে পেরেছি। কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ। অন্যায় তুমি করেছো, এখন সব দোষ আমার। তুমি তো আমাকে বললে যে আমাকে ডাক্তার হতে হবে। তোমার স্বপ্ন পূরণ করতেই তো আমি ডাক্তার হলাম।
তার জন্যই তো 7 মাস তোমাকে ছেড়ে থাকতে হয়েছে আমাকে। তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়েছে। টুকটুকি আবার ইশারাতে বলে, তাতে কি হয়েছে? ডাক্তারি পড়াই না হয় পরেই পড়তে, আগে অন্তত আমাকে নিয়ে আসতে। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে তোমাকে এবং বাড়ির সবাইকে না দেখে থাকতে। তুমি দোষ করেছ, এখন শাস্তি পেতে হবে। বুঝতে পারলাম এই মেয়ে আমাকে ছাড়বে না। আমি বললাম, আচ্ছা বেশ, কি শাস্তি দেবে? টুকটুকি ইশারাতে বলে, আমাকে 10 বার কানে ধরিয়েছ, এখন তুমি 20 বার কানে ধরে উঠবস করবে আর বলবে সরি সরি। আমি বললাম, কি? তুমি এত অপরাধ করেও আমি তোমাকে শাস্তি দিলাম শুধু 10 বার কানে ধরতে, আর আমি কোনো অপরাধ না করেও 20 বার কানে ধরবো, আবার সরিও বলবো? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? টুকটুকি ইশারায় বলে, হলে হোক, কানে ধরো, অগত্যা আর কি করা যায়। আমার পাগলিটাকে খুশি করার জন্য কানে ধরে উঠবস করতে লাগলাম আর সরি বললাম। তাতেই দেখি সবগুলো দাঁত বের করে হাসতে লাগলো আমার টুকটুকি। মনে হচ্ছে কত বছর দেখি না ওর মুখের হাসি। পরানটা জুড়িয়ে গেল। হঠাৎ টুকটুকি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আমার কান থেকে হাত নামিয়ে দেয়, আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে রাখে। ওর বুকের ধুকধুক শব্দটা আমি শুনতে পাচ্ছি। ওকে বুকের মাঝে পেয়ে আমি স্বর্গে ভাসছি। আমি টুকটুকিকে পাজা কোলে করে নিয়ে ফুল দিয়ে সাজানো বিছানায় শুইয়ে দিলাম। লাল গোলাপের পাপড়ির মাঝে শুয়ে আছে আমার টুকটুকি। টুকটুকির মুখটা লজ্জায় রাঙা হয়ে আছে। আমি ওর পাশে শুয়ে ঝুঁকে ওকে দেখছি। টুকটুকির চোখে চোখ পড়তে সে চোখ সরিয়ে নেয়। আমি ওর চিবুক ধরে আমার দিকে ফিরিয়ে বললাম, আমার কাছে কেন এত লজ্জা পাও? আজ তো আমি তোমার প্রেমিক না, আমি যে আজ থেকে তোমার স্বামী। কত সাধনার পর তোমাকে পেয়েছি তুমি জানো? তুমি যে আমার কাছে 7 রাজার ধনের চেয়েও কম নয়। আমার মতো তোমার মূল্য তার চেয়েও বেশি। ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবাসি। এত ভালোবাসি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। এই বলে ওকে আমার দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নিলাম। টুকটুকি ইশারাতে বলে, ঘরের লাইট জ্বলছে তো। আমি বুঝলাম লজ্জা পাচ্ছে মেয়েটা। ওর দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে গিয়ে লাইট বন্ধ করে দিলাম। তারপর ডিম লাইট জ্বালিয়ে দিলাম। এবার আর কোনো বাধাই নেই। আজ আমি আমার টুকটুকিকে অনেক ভালোবাসবো। যে ভালোবাসা আমি ওর জন্য জমিয়ে রেখেছি তা আজ উজাড় করে দেব পাই পাই করে। তারপরও শেষ হবে না, সারা জীবন ওকে ভালোবাসবো। আমি ওর পাশে গিয়ে আবার শুয়ে পড়লাম। তারপর ওকে বুকে টেনে নিলাম। ডিম লাইটের আলোতেও দেখলাম আমার টুকটুকি খুব লজ্জা পাচ্ছে। আমার কাছে যে ওর লজ্জা পাওয়া মুখটা দেখতে খুব ভালো লাগে। আমি বললাম, আজ আমি তোমাকে অনেক ভালোবাসবো। এই বলে ওর কপাল একটা চুমু দিলাম। দেখি মেয়েটা আমার গলা জড়িয়ে ধরেছে। আমি ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম। ওর 2 গালে কিস করলাম, ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে আমার হাত টুকটুকি শাড়ির আঁচলে চলে গেল। আমি আঁচলটা ধীরে ধীরে সরিয়ে দিতে লাগলাম ওর বুক থেকে। হঠাৎ টুকটুকি আমার হাত চেপে ধরে ইশারাতে বলে, কি করছো? শাড়ির আঁচল কেন টানছো? আমি বললাম, বাড়ি, শাড়ির আঁচল না সরালে আদর করবো কিভাবে? টুকটুকি ইশারাতে বলে, এগুলো ভালো না। আমি বললাম, জানি এগুলো ভালো না, বিয়ের আগে করা। তবে এখন আমাদের বিয়ে হয়েছে, এখন তো আমরা সব করতে পারি, তাই না? কেন শুধু শুধু বাধা দিচ্ছ? এসব তো সব হাজব্যান্ড ওয়াইফ করে, তাই না? টুকটুকি ইশারাতে বলে, আমি করব না, আমার লজ্জা করছে। আমি বললাম, ওরে আমার লজ্জাবতী রে, তাহলে আমার বউ হতে চেয়েছো কেন? বউ হলে তো এসব করতে হবে। টুকটুকি ইশারাতে বলে, বউ হলে কি এসব করতে হয়? আমি বললাম, হ্যাঁ করতে হবে, কারণ আমার ইচ্ছে করছে তোমাকে ওভাবে আদর করতে। প্লিজ লক্ষ্মীটি, এভাবে বাধা দিও না। অনেক অনুয় বিনয় করে রাজি করালাম। আমি সাথে এও বললাম যে প্রথম প্রথম একটু ব্যথা পাবে, তবে আমি তোমাকে তেমন কষ্ট দেব না। টুকটুকি শুনে তো প্রথম নাই করে দিয়েছে। এক কথায় না, সে করবে না। আমি বললাম, আমাকে করতে না দিলে আমি কিন্তু মনে কষ্ট পাবো। এই কথা বলে দেখলাম কাজ হলো। সে ইশারাতে বলে, ঠিক আছে। তারপর আমি আমার টুকটুকিকে কাছে টেনে নিলাম। একে একে শরীরের সব বস্তু খুলে দিলাম। টুকটুকি এখন আমার বুকের মাঝে, আমার পুরো শরীরের সাথে লেপ্টে আছে। ওই যেন আমার শরীরের বস্তু। আমি ওকে কানে, গলায়, বুকে কিস করতে লাগলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে আদর করতে থাকি। আমার টুকটুকি আমার ভালোবাসার সায় দিচ্ছে। আমি ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার দুহাত টুকটুকির পুরো শরীরে বিচরণ করছে। দুজনেই পরিতৃপ্তির শান্তিতে ভেসে যাচ্ছি। একসময় দুজন সঙ্গমে লিপ্ত হলাম। আজ দুজন দুজনের শরীরের স্বাদ গ্রহণ করলাম। ভরিয়ে দিলাম দুজন দুজনকে ভালোবেসে। বাকি রাতটুকু কাটিয়ে দিলাম দুজন গল্প করে। এভাবেই পূর্ণতা পেল আমার ভালোবাসা। ওইদিকে তন্ময় আর আকিকার বিয়ে হলো, নীরব আর রুহির বিয়ে হলো। শুধু বাকি রয়ে গেল আদরের বিয়ে। সে শুধু একটা কথাই বলছে, বিয়ে করবে না জীবনে। কিন্তু আমরা তো তার কথা শুনতে রাজি না। অনেক খুঁজে কোনো মেয়ে ওর পছন্দ হয় না। লাস্ট পর্যন্ত সিঙ্গেল থেকে গেল আদর, তার সাথে আমার চাচাতো বোন সীমা। কিছু কিছু ভালোবাসা পেতে গেলে অনেক কষ্টদায়ক হয়। এমনই হয়তো আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।